হ্যালো এভরিওয়ান, গত পর্বের পরে আবারও ফিরে এলাম ক্রিড পারফিউম হাউসের বিখ্যাত পারফিউম অ্যাভেন্টাস নিয়ে আপনাদের সাথে আলাপ করতে। আজকে আমরা মোটামুটি এই অ্যাভেন্টাস পারফিউমটির আদ্যপান্ত এবং আমার কিছু ব্যক্তিগত মতামত নিয়ে একটু খোলাখুলি আলাপ আলোচনা করব। অ্যাভেন্টাস এমন একটা পারফিউম যেটাকে আসলে ক্রিড তাদের 250 বছরের একটা যে সফল জার্নি ছিল সেটাকে সেলিব্রেট করতে 2010 সালে লঞ্চ করেছিল। এবং এই পারফিউমার ছিলেন হচ্ছে ক্রিডের ষষ্ঠ প্রজন্মের সবচেয়ে বিখ্যাত পারফিউমার হিসেবে যাকে ধরা হয় মিস্টার অলিভিয়ার ক্রিড। এই পারফিউমটির ক্রিয়েশনের সময় তিনি তার সঙ্গে বেছে নেন হচ্ছে নিজের ছেলে আরউইন ক্রিডকে, যিনি হচ্ছেন ক্রিড পারফিউম হাউসের সপ্তম প্রজন্মের একজন পারফিউমার। তো বাবা ছেলের সংশ্লিষ্টতা থাকলেও আসলে পরবর্তীতে জানা গিয়েছে যে এখানে আরেকজন সিনিয়র পারফিউমার জন ক্রিস্টোফ হেরল্ড এই অ্যাভেন্টাসের মেকিং এর সাথে ইনভলভ ছিলেন, যিনি মূলত অনেক বছর ধরে কাজ করছিলেন একটি পাইনাপল বেসড স্মোকি একটি পারফিউম বানানোর জন্য। তো অ্যাভেন্টাস আসলে এমন একটি পারফিউম যেটি বিশ্বব্যাপী একটি অল সিজন অল অকেশন পারফিউম হিসেবে বিবেচিত। বাংলাদেশে এবং পুরো বিশ্বে আসলে অ্যাভেন্টাস যতটা না বেশি সমৃদ্ধি অর্জন করেছিল, মানুষের হাতে হাতে আরো বেশি পৌঁছে গিয়েছে এই অ্যাভেন্টাসের বেশ ক্লোজেস্ট এবং প্রথম দিকের একটি ডুপ আরমাফের ক্লাব ডেন উইথ ইন্টেন্স ম্যানের কারণে। ইন্টেন্স ম্যান নিয়ে কথা বলা আজকের আসলে প্রসঙ্গ নয়। অ্যাভেন্টাস কিংবা অ্যাভেন্টাস লাইক ডিএনএ অসংখ্য ডুপ এখন পাওয়া যায়, যারা ব্যবহার করেছেন তারা জানেন যে এটা আসলে শীত, গ্রীষ্ম, বর্ষা, সকাল, দুপুর, রাত, স্কুল, কলেজ, অফিস, পার্টি, ডেট সমস্ত অকেশনে ইউজ করার মতো একটি পারফিউম। তো এই পারফিউমটির একটি দিক আপনারা হয়তো খেয়াল করেছেন যে পারফিউমটার উপরে একটি সিলভার এমব্লেম করা আছে, যেখানে একজন ঘোড়সওয়ারকে দেখা যায়, একটি ঘোড়ার উপরে একজন আরোহী। এই পারফিউমে উপরে যে সিলভার এমব্লেমটা সেখানে বেশি স্পষ্টভাবে তাকে ফুটিয়ে তোলা হয়েছে এই চিহ্নের মাধ্যমে। তো এখন যদি আমরা অ্যাভেন্টাস নামটা নিয়ে একটু ছোট আলাপ করতে চাই, অ্যাভেন্টাস একই সাথে দুরকম অর্থ ক্যারি করে। যদি প্রাচীন ভাষার উৎস থেকে অ্যাভেন্টাসের অর্থ খোঁজা হয়, তাহলে যেই ধরনের মিনিংটা আসে সেটার অর্থ হচ্ছে সাকসেস অথবা সাফল্য। আর যদি অ্যাভেন্টাসের আমরা ল্যাটিন রুট থেকে হিসাব করতে যাই, তাহলে শব্দটাকে একটু ভাঙতে হয়। ল্যাটিন ফরমেশনে এ মানে হচ্ছে ফ্রম অথবা ইন দি, আর ভেন্টাস মানে হচ্ছে এয়ার, অর্থাৎ বাতাসে ছড়িয়ে থাকা কিছু একটা। এই অ্যাভেন্টাস শব্দটার শাব্দিক যে অর্থ ল্যাটিন উৎস থেকে আসে অনেকটা এরকম। এই সাফল্য এবং বাতাসের ছড়িয়ে থাকা দুটোকে একসাথে যদি মেলানো হয়, তাহলে অ্যাভেন্টাস এমন একটা পারফিউম যেটা আসলে আপনার সাফল্যের গল্প, আপনার বিজয়ের গল্পকে বাতাসের সাথে ছড়িয়ে সবার কাছে পৌঁছে দেয়। এবং ক্রিড কিন্তু এই অ্যাভেন্টাস পারফিউমটাকে লঞ্চ করেছিল ফ্রান্সের বিখ্যাত এম্পেরর নেপোলিয়ন বোনাপার্টকে একটি ট্রিবিউট দেওয়ার জন্য। নেপোলিয়ন এমন একজন শাসক ছিলেন যিনি খুব দ্রুত তার সাম্রাজ্যকে বিস্তৃত করেছিলেন। তিনি ছিলেন একজন আত্মবিশ্বাসী, একজন বিজয়ী, সাহসী বীর। এবং অ্যাভেন্টাসকে এই যে নেপোলিয়নের প্রতি একটা ট্রিবিউট হিসেবে সৃষ্টি করা হলো, সেখান থেকে একটা মেসেজ দেওয়া হয় এরকম ভাবে যে এই পারফিউমটা আপনি যখন ব্যবহার করবেন তখন আপনাকে একটা বিজয়ী, একটা দৃঢ় প্রত্যয়ী, একটা আত্মবিশ্বাসী মানুষের অনুভূতি আপনার ভেতরে জাগিয়ে তুলবে। এবং আপনি যখন এই পারফিউমটা পরে কোথাও হেঁটে যাবেন, তখন সবাই বুঝতে পারবে যে এদিক দিয়ে একজন আত্মবিশ্বাসী সফল মানুষ হেঁটে যাচ্ছে। তো নেপোলিয়ন বোনাপার্টকে ট্রিবিউট দেওয়ার জন্য আমার কাছে মনে হয় এই সেন্ট প্রোফাইলটার সাথে যারা কম বেশি পরিচিত, তারা সবাই হয়তো ব্যাপারটাতে একমত হবেন যে এটা হচ্ছে একটা সেন্ট অফ কনফিডেন্স। এখন অ্যাভেন্টাসের স্মেলটা কিরকম, এটা যদি বর্ণনা করতে চাই, এখানে একটু আবার ব্যাচ ভেরিয়েশন নিয়ে কথা বলতে হবে। তো আসলে 2010 সালের পরে অ্যাভেন্টাস যখন মার্কেটে লঞ্চ হলো, তারপর থেকে পারফিউম প্রেমীরা ব্যাচ ওয়াইজ নানা রকম কথাবার্তা বলেছেন। এটার কারণটা যদি একটু বলে নিতে চাই, 2010 সাল থেকে 2026 সাল এখন পর্যন্ত কিন্তু অ্যাভেন্টাস বেশ রিলেভেন্ট একটা পারফিউম, এবং এখনো অসংখ্য এটার ক্লোন অথবা ডুব যাই বলুন না কেন সেটা একের পর এক তৈরি হচ্ছে। তো ব্যাচ ভেরিয়েশন অনুযায়ী অনেকে বলেন যে কোনো পারফিউম কখনো স্মোকি ছিল, যেমন আমরা অনেক জায়গায় দেখেছি যে শুরুর দিকের ব্যাচগুলো বেশ একটা ডিপ একটা স্মোকি ভাইব দিত। তারপরে 2016-17 দিকে এসে সেই স্মোকিনেসটা কিছুটা কমে গিয়ে সেখান থেকে হচ্ছে একটা সুইট পাইনাপল, অর্থাৎ যেটা ফ্রুটিনেসটা এটা একটু বেশি পাওয়া যেত। পরবর্তীতে 2019 সালের পরে এসে সেই ফ্রুটিনেস কিংবা স্মোকিনেসটাকে আরেকটু কমিয়ে 19-20 দিকের ব্যাচগুলো একটু ফ্রেশ সিট্রাসি করে ফেলা হলো। তারপরে আবার দেখা গেল যে পারফিউমটা মোটামুটি একটা ফ্রুটি সিট্রাসি ব্যালেন্স করা হয়েছে, এবং স্মোকিনেসটা আবার কিছুটা ফিরে আসলেও, যদিও আগের মতো না, তবে ড্রাই ডাউনে সেটার হচ্ছে যে মসি যে ভাইবটা সেটা আরো অনেক বেশি প্রমিনেন্ট হয়ে গিয়েছে। তো ব্যাচ টু ব্যাচ এই ভ্যারিয়েশনটা আসলে কেন হয়, 3-4টা কারণে যদি আলাপ করতে চাই, তাহলে প্রথমে যেটা বলতে হবে যে আমি আগের পর্বে বলেছিলাম
ক্রিড তাদের পারফিউমে অনেক ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট ইউজ করে। তো এই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট ইউজ করতে গিয়ে যখন পৃথিবীর বিভিন্ন রিজন থেকে আলাদা আলাদা উপাদান সংগ্রহ করা হয়, রিজন অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে এই ইনগ্রিডিয়েন্টস গুলো ভ্যারি করে। তো এক্ষেত্রে একটা ব্যাচ ইস্যু, মানে সামান্য যে স্লাইটলি 19-20 সেটার একটা চেঞ্জ হলেও হতে পারে। আরেকটা ইস্যু যেটা থাকে যে ইন্টারন্যাশনাল ফ্রেগ্রেন্স অ্যাসোসিয়েশন, ইরফা নামে যে একটা অর্গানাইজেশন আছে, তারা কিন্তু প্রত্যেক বছর বছর পারফিউমের ইনগ্রিডিয়েন্টস এবং নানা রকম যেই ফর্মুলেশনস আছে সেগুলো নিয়ে কিছু নতুন নতুন রুলস অ্যান্ড রেগুলেশনস জারি করে। অর্থাৎ হয়তো একটি পারফিউম বানানোর সময় যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছিল, পরবর্তীতে সেই উপাদানগুলো হয়তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত হলো, তখন দেখা যায় যে সেই কন্টেন্টটাকে তারা পারফিউমে প্রয়োগ করার জন্য একটা নিষেধাজ্ঞা জারি করে, এবং তখন পারফিউম হাউসগুলোকে সেটার অল্টারনেটিভ হিসেবে সিনথেটিক কিংবা অন্য কোনো সোর্স বেছে নিতে হয়। এটাও ব্যাচ ভ্যারিয়েশন হওয়ার একটা কারণ হতে পারে। এবং এখন এই 20 সালের পর থেকে 25-26-এর দিকে এসে আমরা যখন একটু টোন ডাউন ভার্সন গুলো পাচ্ছি ক্রিড অ্যাভেন্টাসের, অর্থাৎ আগের চেয়ে কিছুটা লাইট অথবা হচ্ছে পারফরমেন্স ইস্যু অনেকে বলে থাকছেন, সেটা অনেক সময় হয় কি যে পারফিউম তো আসলে একটা প্রাইস রেশিও মেনটেন করতে হয়। অর্থাৎ শুরুতে যে দামটা ছিল 15 বছর পরে আসে আপনি যদি কাছাকাছি একটা দাম মেনটেন করতে চান, তখন আপনাকে কিছু পারফিউমের এলিমেন্টস কমিয়ে কিংবা কিছুটা ওয়াটার ডাউন করে সেই দামের সাথে একটা সামঞ্জস্য রাখতে হয়। অর্থাৎ একবারে যদি খুব বেশি পারফিউমের দাম বাড়িয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে অনেকে হয়তো পারফিউমটার প্রতি বিমুখ হয়ে পড়বেন। তো কাছাকাছি একটা দাম কন্ট্রোল করার জন্য আসলে কিছু ইনগ্রিডিয়েন্টস এদিক সেদিক করা হয়, কিছুটা টোন ডাউন করে ফেলা হয়। এগুলো একটা কারণ হতে পারে যে অ্যাভেন্টাসের ব্যাচ ভ্যারিয়েশনের কেন বিভিন্ন সময় কিছু 19-20 হয়ে থাকে। আচ্ছা, তো এখন ওই যে বললাম যে অ্যাভেন্টাসের আমরা যদি একটু নোট নিয়ে কথা বলতে চাই, এটা হচ্ছে শেষের দিকের ব্যাচের একটা পারফিউম। ওপেনিং এ এটাতে কিছুটা স্মোকিনেস আছে। আপনারা যদি ফ্র্যাগ্রেন্টিকাতে এই অ্যাভেন্টাসের নোট ব্রেকডাউনটা দেখেন, টপ নোটে দেখতে পাবেন যে এখানে আসলে বার্গামট, লেমন, অ্যাপেল, ব্ল্যাক কারেন্ট, পিঙ্ক পেপার এগুলো আছে, এবং হার্ট নোটে আছে হচ্ছে এখানে পাইনাপল, পাচৌলি, বেজ নোটে সিডার, অ্যাম্ব্রোক্সেন, ওকমস, মাস্ক, এরকম বেশ কিছু কম্বিনেশন এখান থেকে আপনারা দেখতে পাবেন। এবং আরেকটা কথা এক্ষেত্রে বলে নিতে হয় যে এখানকার যে এলিমেন্টস গুলো সেটার সাথেও কিন্তু নেপোলিয়নের একটা যোগসাজশ আরেকটা কথা বলে নিতে হবে। যেমন এখানে ব্ল্যাক কারেন্টের যেই নোটগুলো আপনারা পাচ্ছেন, এই ব্ল্যাক কারেন্টের যে ন্যাচারাল অয়েলটা সেইটা সংগ্রহ করা হয়েছে কর্সিকান অঞ্চলের ব্ল্যাক কারেন্ট থেকে, যেটা ছিল নেপোলিয়নের জন্মস্থান। এবং নেপোলিয়নের সাথে লুজিয়ানার একটি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তিনি তার যে সাম্রাজ্য বিস্তৃত করেছিলেন লুজিয়ানা পর্যন্ত একটা বিস্তৃতি ছিল বলে আমরা ইতিহাস থেকে জানি। তো অ্যাভেন্টাসে যে বেজ নোটে একটা বার্চ অর্থাৎ গাছের এক ধরনের বাকল ব্যবহার করা হয় যেখান থেকে একটা আর্থি নোট আসে, সেটা কিন্তু সংগ্রহ করা হয় সেই লুজিয়ানা অঞ্চল থেকে। অর্থাৎ উপাদান যে নোটগুলো আমরা এখান থেকে পাচ্ছি সেটার যে সংগ্রহস্থল সেটার সাথেও কিন্তু নেপোলিয়নের একটা সম্পর্ক আছে। তো সবকিছু মিলিয়ে অ্যাভেন্টাসের এই যে শুরুর দিকে একটা খুব সুন্দর সিট্রাসি ওপেনিং এর সাথে হালকা একটা নট দ্যাট মাচ সুইট পাইনাপলের ঘ্রাণ, ব্ল্যাক কারেন্ট এবং অ্যাপেলের একটা সংমিশ্রণ, তার সাথে ড্রাই ডাউন আস্তে আস্তে যে একটা পাচুলির আর্থি নোট, এবং শেষ পর্যন্ত একটা উডি সিডার উডের ভাইব, এবং সবকিছু মিলিয়ে ওকমসি একটা আর্থি যেই অ্যারোমাটা আপনাকে আবিষ্ট করে রাখে, এই সবকিছু মিলেই অ্যাভেন্টাসকে আসলে একটা অল পারপাস অল অকেশন পারফিউম হিসেবে আমাদের সবার কাছে সমাদৃত হয়ে থাকবে। এবং এই 2026 সালে এসে অ্যাভেন্টাসের শত শত যত ক্লোনই হয়ে থাকুক না কেন, অ্যাভেন্টাসের একটা দুটো স্প্রে করার পরে আপনি যখনই স্নিফ করবেন, যত ব্যাচ ভেরিয়েশন থাকুক, যত কমপ্লেন থাকুক, যা কিছু থাকুক, আপনি ফিল করবেন যে অ্যাভেন্টাস ইজ অ্যাভেন্টাস। 90%, 80%, 95% যত সিমিলারিটি হোক, অ্যাভেন্টাস স্নিফ করলে বোঝা যায় এটার যে স্মুথনেস কিংবা এখান থেকে যে কনফিডেন্সটা আপনি পাবেন, কোনো ক্লোন পারফিউম থেকে মানে সরাসরি সেই ব্যাপারটা আপনি নিজে কখনোই ফিল করবেন না। কারণ ওই যে একটা ফ্রুটি, সিট্রাসি এবং ওকমসের ব্যালেন্স, ঠিক আছে ড্রাইডনে অ্যাভেন্টাসের সাথে অনেক পারফিউম মিলে যায়, কিন্তু ওপেনিংটা এত স্মুথ এবং এত পারফেক্ট, এটা শোকামাত্র আপনি নিজেই ফিল করতে পারবেন যে কেন অ্যাভেন্টাস এখন পর্যন্ত রিলেভেন্ট এবং কেন এটা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত পারফিউমগুলোর একটি হিসেবে সবার কাছেই প্রিয়।